জীবনমুখী অনেক প্রশ্ন নিয়ে আরো একবার হাজির হয়ে গেলাম আপনাদের সামনে। আপনি দেখছেন বসুন্ধরা কিংস প্রেজেন্স দ্য ফুটবল শো এর অ্যাডেড টাইম। আমি রিফাত মাসুদ, আমার সঙ্গে আছেন নাবিল খান। জীবনমুখী প্রশ্ন ভাই, দেখেন বিশ্বাস করেন না, এইগুলোর জন্যই তো আছে অ্যাডেড টাইম। মানে প্রশ্নটা কি আমি আপনাকে বলি যে ওহ 90, তার প্রশ্ন হচ্ছে খেলা শুরুর আগে সেহেরি করলে ভালো হয় নাকি খেলা শেষ করলে সেহেরি করলে ভালো হয়? আপনাদের মতামত তিনি জানতে চেয়েছেন। এটা কিন্তু দারুণ একটা প্রশ্ন করেছেন, এটা আসলে জীবনমুখী প্রশ্ন। জীবনমুখী প্রশ্ন আর মানে অ্যাডেড টাইমে আর কি হইতে পারে আমাকে বলেন। আমার মনে হয় আপনি খেলা শুরুর আগে মেইন সেরিটা করে ফেলেন, খেলা তো দুইটাই। খেলা শুরুর আগে মেইন সেহেরি করে ফেললে তো খেলা ভাত হজম হয়ে যাবে। শোনেন, খেলা উনি তো কোন টিমের সাপোর্টার তো জানি না, এরপর তো দেখবেন হচ্ছে সেরিটা করতেই পারবে না ভাই। ফার্স্ট লেগ তো করতে পারবে, মানে আশা তো হারিয়ে যাবে না। ফার্স্ট লেগে আপনি এর থেকে মনে করেন হচ্ছে দুইটার আগে একটা প্রপার সেরি তিনি করে ফেলেন, এরপর মাঝখানে একটু খেজুর খেলেন, একটু দুধ খেলেন, একটু কলা খেলেন, হ্যাঁ মানে যেটা ওইগুলো হচ্ছে কি আমাদের অ্যাডেড টাইমের মধ্যে অ্যাড করলেন তিনি। না ভাই, আমি বলবো হচ্ছে যে আমার মনে হয় আপনি যথেষ্ট সময় পাবেন। খেলা যেহেতু 4টা বাজে শেষ হয়ে যাচ্ছে, হ্যাঁ 2টা তো 4টা, এবং এই ফার্স্ট লেগে যেহেতু এক্সট্রা টাইমে যাওয়ার সম্ভাবনা নাই, সেকেন্ড লেগে একটা সুযোগ থাকতে পারে, তখন হয়তো আপনাকে আপনার ডায়েট চার্টে একটু পরিবর্তন আনতে হতে পারে। বাট এই ছাড়া আপনি আমার মনে হয় এরপরে এনাফ টাইম আছে, আপনি খেয়ে দিয়ে পানি পান করতে। কিন্তু যারা আর কি ধরেন ওই হার্টে যারা একটু দুর্বল, যারা এরকম আছে যে ঠিক আছে খেতে পারবেন না, তারা আগে খেয়ে নেন। ফুটবল শো তো সবার জন্য, পরদিন গিয়ে খিদা লাগলে কিন্তু সেই দায়িত্ব নাবিল খান নেবেন না, এটা আপনাকে আগে থেকে জানিয়ে রাখছি। আমার সাজেশন থাকবে ভাই, আপনি 4টার পরে খান ভাই, ইফতার করে নিয়েন নিজ দায়িত্বে। ইফতার করবে কেন? পরদিন ক্ষুধা লাগলে ইফতারের সময় বেশি আইটেম খেয়ে নিয়েন নিজ দায়িত্বে। ইফতারের সময় বেশি খেলে কোনো কাজ হয়? আচ্ছা যাই হোক, জীবন ঘটিত প্রশ্ন আরো আছে, আমরা ঢুকে গেছি মূল সেগমেন্টে। আচ্ছা, মূল সেগমেন্টে তো ঢোকার জন্য সবচেয়ে ভালো একটা প্রশ্ন আছে, জাইন মালিক, তার প্রশ্ন, আর্জেন্টিনা যে টিম ঘোষণা করলো আপনাদের কাছে কেমন মনে হলো? আর এই স্কাউট দিয়ে উরুগুয়ে আর ব্রাজিলকে হারানো কি সম্ভব না হওয়ার তো কিছু দিয়ে হ্যাঁ উনি লিখতে হচ্ছে স্কাউট, আমি হচ্ছে লেখা হয়ে গেছে স্কাউট। ভাই অলমোস্ট এই স্কোয়াডটা দিয়েই তো আর্জেন্টিনা বিশ্বকাপ জিতেছে অলমোস্ট। মানে এইখানে নোটেবল কে নাই আর কি নাই, ধরেন হচ্ছে গিয়ে লিসান্ড্রো মার্টিনেজ নাই, ইনজুরি, একুনিয়া নাই, বাজে ফর্ম নাই, এখন রেগুলার এর মধ্যে নাই। এছাড়া তো ভাই সবাই তো আছে। ইনফ্যাক্ট আপনি 2022 বিশ্বকাপ যেটা আর্জেন্টিনা দলেরও তো অলমোস্ট সবাই আছে সেখানে, তালিয়াফিকো, ওতামেন্দি, মানে সবাই, ম্যাকালিস্টার থেকে শুরু করে সবাই তো আছে। তাহলে তো এই জায়গাতে আমি খুব একটা আসলে চিন্তার কারণ দেখি না, বেশি দোষীর কারণ দেখি না। পুরোপুরি টিম কম্বিনেশনের উপর ডিপেন্ড করে। উরুগুয়ে আর ব্রাজিল দুইটা খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ। বাংলাদেশের যেমন ইন্ডিয়ার সঙ্গে খেলা, খুব দারুণ শিডিউল, কিন্তু মানে ওইটা শেষ করে পরের দিন সকালবেলা ইন্ডিয়া দেখবেন, সকালবেলায় ব্রাজিল আর্জেন্টিনা, না সকালে ব্রাজিল, পরের দিন সকালবেলা। এটার নাম ইন্টারন্যাশনাল ফুটবল। যে লোকজন অনেকে বলার চেষ্টা করে যে বাংলাদেশ ফুটবলে কোথায় আছে, এই যে যখন ইন্টারন্যাশনাল ব্রেক হয় তখন ব্রাজিল আর্জেন্টিনা খেলে, বাংলাদেশও খেলতেছে। এটাই ভাই, মানে আর কি চান? আমরা সাউথ এশিয়ায় পড়ছি, আর আপনি ওখানে ব্রাজিল আর্জেন্টিনা একই অঞ্চলে পড়ছে। এখন আমি যদি ভৌগোলিকভাবে ওই পাশে পড়তাম, মানে ওখানে খেলতো, এর কি করার আছে ভাই? এটা কি সাবকন্টিনেন্টের খেলা নাকি যে ওই পাশে দিয়ে পার হইলে আর ওই খেলা কেউ চেনে না? যাই হোক, রোজার মাস সংযম ধারণ করি। আর সবার প্রিয় দিবালা তো আছেন স্কোয়াডে, দিবালা কিন্তু প্রচুর ফ্যান, মানে দিবালার অনেক ফ্যান। দিবালার শুধুমাত্র যে আর্জেন্টাইন ফ্যান দিবালার আছে তা না, দিবালার কোনো হেটার নাই, এবং প্রচুর হচ্ছে নারী ভক্তকুল রয়েছে দিবালা, দেখি মানে প্রচুর একটা মডেল। ঠিক আছে, এরপর এচেভেরিকে ডাক দেওয়া হয়েছে, এখন এচেভেরির একটা হাই, বোলোনিয়া থেকেও একজনকে ডাকলো, যে কি জানি নাম ওই স্ট্রাইকারটার নামটা ভুলে গেলাম। আমি স্কোয়াড নিয়ে খুব বেশি অ্যানালিসিস করতে যাইনি, স্কোয়াডটা দেখলাম, দেখে বেশ মনে হচ্ছে সবাই তো আছে, অনেক দূর আছে। মানে এটা তো মনে হয় কমবে আর একটু, তাই না? হ্যাঁ, ব্রাজিলেরটা তো অনেক লম্বা দিয়েছেন ওইটা তো বললি, হ্যাঁ, ডরিভাল জুনিয়র। ব্রাজিলের কোচের নামটা এখনো খুব তটস্থ হয়ে পারে নাই। আচ্ছা, পরের প্রশ্নে যাই ভাই। হ্যাঁ, এই ব্রাজিল আর্জেন্টিনায় থাকি। সিয়াম আহমেদ বলেছেন যে রিফাত ভাই বলেছেন যে ভিনি একাই অনেক ম্যাচ জিতিয়েছে, তাই পারফরমেন্স বেশি ভালো। তাহলে আলভারেজ লাস্ট ম্যাচ বা লেভারকুজেনের সাথেও তো একাই ম্যাচ জিতিয়েছে, এবং এটা তার ফার্স্ট সিজন এই টিমে। এটা গত সপ্তাহের অ্যাডেড টাইমের আর কি, মানে এর পরপরই যে আলভারেজ গোল করেছেন, আর হচ্ছে আলভারেজ আমার কথা গুলাইছে, প্রথম একটা বালতির মধ্যে গুলায় আমার খাওয়াই দিছে। হ্যাঁ, আর না মানে চিন্তা করেন,
ওই জিনিসটাই কিন্তু হয়েছে যে একটা সময় মনে আছে আমি বললাম কি মানে আলভারেজ এক বালতি শরবত গুলাইছে এবং তার সাথে আমার কথা গুলাইছে, কথাগুলাই আমাকে খাওয়াই দিছে এবং আমার কোনো নাই যে এর পরে স্পেশালি এই ম্যাচ ডেটার পরে আপনারা এটা বলতেই হবে এখনো পর্যন্ত হিসাব করলে, এরপরে আবার কিন্তু অনেক কিছু পাল্টা যেতে পারে। এই ম্যাচটাতে যেভাবে আলভারেজ আবার সাব হিসেবে নেমে যে ইম্প্যাক্টটা রাখলেন আর ভিনিসিয়াসের যে একটা না গোল না করার খরাটা আরো একবার গেল রিয়াল মাদ্রিদ হারলো, এরপরে আমার কথাটাই আসলে ঘুরে যাওয়ার উচিত হিসাব মতে। এখন পর্যন্ত যদি আবার ধরেন তাহলে এখন চ্যাম্পিয়ন্স লিগের বিচারে আমার কথাটা ছিল এরকম যে চ্যাম্পিয়ন্স লিগের বিচারে ইম্প্যাক্টফুল বেশি। হ্যাঁ লেভারকুসেন ওটা তো ছিলই, যেটা চ্যাম্পিয়ন্স লিগের বোধহয় গোলটাও আর একটু বেশি হবে, যেটা সবসময় গোলের নাম্বারটা এক্স্যাক্ট মনে থাকে না। এই তো তার কথায় লজিক আছে, কিন্তু সিজন শেষে কি দাঁড়ায়, ধরেন আতলেতিকো মাদ্রিদ এখান থেকে বাদ পড়ে গেল, তাহলে তো লাভ নেই, লাভ হইল না তো, তাহলে রিয়াল মাদ্রিদ চলে গেল, তো দেখা গেল আবার ভিনিসিয়াস জুনিয়র চ্যাম্পিয়ন্স লিগে যে ফর্মটা আছে সেটা ক্যারি করতেছেন, হইতে পারে না? অনেক কিছুই তো আসলে এই জায়গায় চলে আসতে পারে। আচ্ছা ফয়সাল মাহদি তার প্রশ্ন, তবে ফার্স্ট সিজনের হিসাবে আলভারেজ যা করছেন এইটাই ভালো, মানে উইচ ইজ ট্রু, এটা অলরেডি একটা ভালো সিজন হিসেবে আরো তো করবে। ধরেন হচ্ছে কি এখনো তো 3টা কম্পিটিশনে টিকে আছে, একটা বাদ পড়লেও তো হচ্ছে কোপা দেল রে আর ইয়ে তো এখনো বাকি আছে, লা লিগা তো এখনো বাকি আছে। ফয়সাল মাহদির প্রশ্ন এটা বুঝেন, রড্রিগো, রাফিনিয়া, ভিনিসিয়াস নট স্টার্ট বেঞ্চ সেল, এই তিনজনের মধ্যে কাকে রাইট উইং, কাকে লেফট উইং এবং কাকে স্ট্রাইকার খেলাবেন? ভিনিসিয়াস জুনিয়রকে খেলাবো হচ্ছে যে লেফটে না, আমি ভিনিসিয়াসকে খেলাবো স্ট্রাইকার। স্ট্রাইকার খেলাবেন নাকি? হ্যাঁ, রাইটে খেলাবো রড্রিগোকে, লেফটে রাফিনিয়া। রড্রিগোকে মাঝখানে খেলা দিই, মানে মাঝখানে আছে রড্রিগো সাইডেই ভালো, তাই না? কারণ কি জানেন, আপনি হচ্ছে তখন মাঝখানে আপনি কাকে খেলাবেন? রাফিনিয়া কিন্তু কখনোই আসলে মাঝখানে খেলে না। আপনি রাফিনিয়াকে, সো আপনার লেফটে রাফিনিয়াকে আপনার রাখতেই হবে। তিনজনের মধ্যে যদি আপনার কম্বিনেশনটা করতে হয় তাহলে হচ্ছে রাইটে তো ভিনি কখনো খেলে না, তাহলে ভিনি থাকুক স্ট্রাইকার, আর রাইটে হচ্ছে রড্রিগো আছেন। ঠিক আছে, হইতে পারে। খুব গভীরভাবে এটা ভাবতে গেলাম না। এটা কি এই মানে ব্রাজিল টিমের জন্য জানতে চাইছেন উনি এরকম কিছু? হ্যাঁ, হতেই পারে, হইতেই পারে। কারণ সামনে তো আবার উইন্ডো রয়েছে। হ্যাঁ, আচ্ছা পরের প্রশ্ন যাই। হ্যাঁ, পরের প্রশ্নটা হচ্ছে আর রিয়েল কিং, তার প্রশ্ন হচ্ছে বার্সেলোনা লেফট ব্যাক আলেহান্দ্রো বালদের এই সিজনের পারফরমেন্স নিয়ে আপনারা কিভাবে মূল্যায়ন করবেন? খুবই ভালো, মানে আলেহান্দ্রো বালদের কথা আমরা বলি না, হ্যাঁ, কিন্তু বার্সেলোনা স্পেসিফিকলি এই লেফট ব্যাকের পজিশন, রাইট ব্যাকও ফুল ব্যাকের পজিশনে যেইভাবে দিনের পর দিন ভুগেছে, একবার ওই আলভেজা চলে যাওয়ার পর, ইয়র্দি আলবা চলে যাওয়ার পর থেকে সেইখানে আলেহান্দ্রো বালদে একটা ভরসা নিয়ে এসছেন। মানে এখন ধরুন বালদে কুন্দে মোটামুটি একটা ভরসা না। হ্যাঁ, বালদে কুন্দে, মানে এটা কিন্তু খুব সুন্দর ছন্দ মিলেছে, কলম পড়েছে অনেকদিন পর, অ্যারেট টাইম চলছে, আরেকটা রিমাইন্ডার। যাই হোক, কুন্দে তো সবসময় ভালো ছিলেন, তাকে নিয়ে অনেক কথা ছিল। বালদে বোধহয় আমার মনে হয় অনেক বেশি আড়ালে পড়ে যান। আমরা অনেক যত বেশি আমরা মিডফিল্ড নিয়ে কথা বলি, যত বেশি আমরা ফরওয়ার্ড নিয়ে কথা বলি, আমরা ডিফেন্স নিয়ে কথা বলি, আমরা ইনফ্যাক্ট শেজনি আর পেনিয়াকে নিয়েও কথা বলি, কিন্তু আমরা বালদেকে নিয়ে কখনো কথা বলি না। আপনার প্রশ্নের জন্য আপনাকে ধন্যবাদ, যে মানে বালদের ভেতরে ওই ব্যাপারটা আছে যেটা তার নিয়ে কেউ এক্সপেক্টই করে নাই যে বালদে এইভাবে এই দলের মধ্যে ইন্টিগ্রেট হয়ে যাবে। হ্যাঁ, আসলেই স্যার, এবং আপনাকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভুলে গেল বালদে ভাইয়ের কথা, আপনি মনে রেখেছেন। সেটাই না, আমরা আর ঘন ঘন উচ্চারণ না করি, এটার যাই সামনে যাই। আচ্ছা, প্রণয় সরকার প্রণয়, তার প্রশ্ন, স্কালোনি কি উরুগুয়ে এবং ব্রাজিলের বিপক্ষে দুইজন স্ট্রাইকার নিয়ে একাদশ সাজাবেন কিনা? কে স্কালোনি উরুগুয়ে এবং ব্রাজিলের এগেইনস্টে দুইজন স্ট্রাইকার নিয়ে আসলে একাদশ সাজাবেন কিনা? এটা তো আসলে ডিপেন্ড করে আর্জেন্টিনার ওই ফরমেশন, কেউ যে আলভারেজ আর লাউতারোকে একসাথে, আলভারেজ লাউতারোকে একসাথে, বা হচ্ছে যেহেতু দিবালাকেও রাখা হয়েছে, না দিবালা স্টার্ট করবে না, তো এই জায়গাগুলো নিয়ে জিনিসটা আসলে দুইজনকে নিয়ে করাতেও পারে, লাউতারো আর আলভারেজ। কিন্তু আপনি লাস্ট কোপা আমেরিকাটাও দেখেন, সেখানে কিন্তু হচ্ছে কি অন এন্ড অফ করা হয়েছে। লাউতারো আর আলভারেজের ব্যাপারটা খুব পপুলার না আর্জেন্টিনায়, মানে একসঙ্গে স্টার্ট করানোটা। আর দেখেন এখন কেবল মানে এটা প্র্যাকটিস যাবে, এইটা স্কালোনিও ভাবেন নাই। আমরা কি করে ভাবতে পারি? আমরা হয়তো বলতে পারি যে এইটা হলে এইটা, আমরা এইটুকুই বলতে পারি যে এইটা খুব মানে জনপ্রিয় কোনো আইডিয়া না। তবে আর স্পেশালি এইরকম ম্যাচে তো আরও না, ব্রাজিল, আর্জেন্টিনা,
তারপরে আর্জেন্টিনা, উরুগুয়ে এইসব ম্যাচে না। এটা ধরেন কলম্বিয়া, বলিভিয়া এইসব হইলে হইতো। ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারের কয়েকটা ম্যাচে তিনি সেটা রিসেন্টলি ট্রাইও করেছেন, কিন্তু নট এগেইনস্ট আর্জেন্টিনা তো আমার মনে হয় লোন স্ট্রাইকার দিয়েই হচ্ছে যথেষ্ট ক্যাপাবল, কারণ এই দলে মেসি আছে, ঠিক আছে, সো বাকিটা তো হয়েই যায়। যাব? হ্যাঁ আচ্ছা যাব। আচ্ছা, ভাই প্রশ্ন করেছেন আব্দুল হাশিম 5440। ভাইয়ের প্রশ্ন যেইভাবে করেছেন সেইভাবেই নিলাম। মনে হচ্ছে আপনি বোধহয় সিলেটি হইতে পারেন, আমি জানি না। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। সুপ, হোয়াটসঅ্যাপ লেখে এসইউপি লেখে না, এরপর লিখেছেন ভাই সুপ, আমি প্যারিস থাকি, নেক্সট সিজন ম্যানচেস্টার ইউনাইটেডকে বালা করতে পারবো, আমি ম্যানচেস্টার ইউনাইটেড বিগ ফ্যান। ভাই আপনি ম্যানচেস্টার ইউনাইটেড বিগ ফ্যান শুনে ভালো লাগলো, কিন্তু ভাই ম্যানচেস্টার ইউনাইটেড ভালো লাগলো না। হ্যাঁ ভালো লাগলো, কিন্তু ম্যানচেস্টার ইউনাইটেড বালা করতে পারে না। ঠিক আছে, ম্যানচেস্টার ইউনাইটেড তো বালদে হয়ে গেছে। রবিউল ইসলাম হিরনের প্রশ্ন এই রিলেটেড প্রশ্নই। হ্যাঁ, কোনটা বেশি অবাক হবেন, ম্যানচেস্টার সিটি লিগ টাইটেল জিতলে নাকি ইউনাইটেড রেলিগেটেড হয়ে গেলে? ম্যানচেস্টার সিটি লিগ জিতলে। ম্যানচেস্টার সিটি লিগ জিতলে অবাক হবেন নাকি ম্যানচেস্টার সিটি লিগ জিতলে অবাক হবেন? ম্যান ইউ রেলিগেটেড হয়ে গেলে ম্যানচেস্টার সিটি লিগ জিতলে বেশি অবাক। ম্যান ইউনাইটেড যদি রেলিগেটেড হয়ে যায়, আল্লাহ না করুক, ঠিক আছে, সেটা তো আসলে অবাক না। রেলিগেশন থেকে তো আপনি খুব বেশি দূরে নাই, 14 এখন আবার 14 নম্বরে চলে আসছে। কিন্তু মানে আপনি যদি বাকি সিজনের সবকটা ম্যাচ হেরে যান তাহলে রেলিগেটেড হয়ে যাবে, কিন্তু ম্যানচেস্টার সিটি তো বাকি সব ম্যাচ জিতলেও লিগ জিততে পারবে না। তার মানে আপনি কোনটা স্বাভাবিক? সিটি লিগ জিতাটাই এখন সিটি যে পজিশনে রয়েছে সেখান থেকে অবাক হবে। এটা তো খুবই আচ্ছা, ম্যানচেস্টার ইউনাইটেডের ব্যাপারটা আসি। ফুলহ্যামের সাথে ম্যানচেস্টার ইউনাইটেড কি খুব খারাপ খেলছে মনে হইলো? মানে বেশিরভাগ লোকে বললো যে না, যদিও আমি জানতাম যে ম্যাচটা হারবে, সেখানে আপনি দেখিও নাই, ঠিক আছে। আপনার কাছ থেকে আপডেট নিচ্ছিলাম যে টাই ব্রেকার হচ্ছে, আমি বুঝছি যে ঠিক আছে, আমি দেখছি 1-0 পিছায় আছে, আমি বুঝছি যে হারবে, ঠিক আছে। আবার যখন 1-0 যখন দেখছি, তখনই আমার আসলে খেলা দেখার রুচিটা উঠে গেছে। ফার্স্ট হাফে প্রিমিয়ার লিগে আগে 7টা ম্যাচে ওল্ড ট্রাফোর্ডে তারা পিছায় পড়ছে, এটা যদিও এফএ কাপের ম্যাচ। আবার যখন দেখলাম যে পিছায় পড়ছে, আমি ওই ম্যাচের গল্প আমি জানি যে কি হবে, হ্যাঁ। তারপরে ঠিক আছে, একটা গোল দিয়ে সমতায় ফিরছে, তারপর টাই ব্রেকার তো যে কোনো কিছু যাইতে পারে। মানে আমার তো কোনো আশাই ছিল না যে ম্যানচেস্টার ইউনাইটেড ফুলহ্যামের সাথে জিতবে। ফুলহ্যামের সাথে সবশেষ যে লিগের ম্যাচটা হয়েছিল, এটা তো লিসান্দ্রো মার্টিনেজের একটা ডিফ্লেক্টেড গোলে ওই ম্যাচটা জিতছিল, ঠিক আছে, সেটা ফুলহ্যামের মাঠে অবশ্য। মানে আচ্ছা, ভাইয়ের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করি। উনি সামনের বার দেখতে যান, পরের বার যদি ম্যানচেস্টার ইউনাইটেড টিকে থাকে না হলে চ্যাম্পিয়ন্স লিগ দেখবে, যদি ওই রকম প্লেয়ার কিনে। যদি আগে তো ভাই এইবার তো রেলিগেশনটা তো বাঁচাতে হবে। আরে ভাই, তারপর না আপনি প্লেয়ার কিনবেন। আমি যে ক্লাবটা সাপোর্ট করি, এই ক্লাবের লোকজন মানে খাওয়ার টাকা কমা দিতেছে, ঠিক আছে। মানে শুনছেন না, দুপুর বেলায় খাবে, লাঞ্চ খাবে, স্যান্ডউইচ আর স্যুপ খাবেন, আর কিছু পাবেন না। হ্যাঁ, তো এই দিয়ে আসছেন আপনি খেলতে। আপনি কি ক্লাব কি দেখছি, ক্রান্তিকালীন সময় যাচ্ছে, ছিলাম তখন কি দেখছি আর কি হইছে ক্লাবের। ক্রান্তিকালীন, এখন আসলে টিকে থাকাটাই তাদের মূল লক্ষ্য। আমার হয় ম্যানচেস্টার ইউনাইটেডের যে ডাউনফল, এইরকম লিভারপুলের মাঝখানে খুব বাজে সময় গেছে, কিন্তু এত বাজে ধারাবাহিকভাবে যায় না। ওরা নিয়মিত চ্যাম্পিয়ন্স লিগ খেলছে, চ্যাম্পিয়ন্স লিগে ভালো করছে, সেমিফাইনাল পর্যন্ত গেছে, ফাইনাল জিতছে, ফাইনাল খেলছে। টেন হ্যাগের কি অবস্থা, কোনো আপডেট কি আছে? অনেকেই বলতেছেন টেন হ্যাগ থাকলে ভালো ছিল নাকি। না, কি অবস্থা, কোনো আপডেট কি আছে? কোথাও আপডেট ডটমন্ড তো নিল না, আপডেট তো আর জানি না। এই আমাকে মনে হয় না যায় দিন ভালো আসে দিন খারাপ। এটা তো জীবনের জন্য, জীবনমুখী কথা তো এটা, ঠিক আছে। এটা কি আপনি পাল্টাতে পারবেন? ঠিক আছে। হ্যাঁ, মাহাদি হোসেন তার প্রশ্ন, ফটমব অর সোফাস্কোর, হুইচ ওয়ান ডু ইউ প্রেফার? আমি পার্সোনালি ফটমবটাকে প্রেফার করি বেশি, কারণ ফটমব খুব ভালো লাগে। বেশিরভাগ লোকই মনে হয় ফটমবটা প্রেফার করে। আর সোফাস্কোরের একটা বাংলাদেশ ফোকাসড, বাংলাদেশ লিগ ফোকাস, তাদের কাজ বেশ ভালো সোফাস্কোরে। সো ওইটার সময় দেখা যায় বাংলাদেশ লিগ বা বাংলাদেশের কাপ টুর্নামেন্টের সময় সোফাস্কোরটা বেশি দেখা হয়। কেউ আমাদেরকে স্পন্সর করেন যে আমরা তাদেরকে নিয়ে কথা বলছি। এটা তো আপনার ফটমব অথবা সোফাস্কোর, প্লিজ ফিল ফ্রি টু স্পন্সর আস। এবং আমার পার্সোনাল প্রেফারেন্স আবার লাইভ স্কোর। হ্যাঁ, সো লাইভ স্কোর আপনারা লা লিগা স্পন্সর করেন, আমাদের শোটাও লা লিগার মানের কাছাকাছি। আসেন। আর আমার সবচেয়ে ফেভারিট হচ্ছে সকারে।
হ্যাঁ সকার আমি সকার একদম না আমি লাইভ স্কোর হ্যাজ অলওয়েজ বিন আ লাইভ স্কোর ফ্যান। ওকে নেক্সট, আপনি কোশ্চেন দেখছেন কেন? না আর কি বাকি আছে দেখছি। বাকি আছে, এখনো বাকি আছে, একটা দুইটা তিনটা বাকি আছে। আচ্ছা, প্রশ্ন হচ্ছে বাংলাদেশে আসি। তাসকিন রহমান অর্ক, তার প্রশ্ন হচ্ছে বাংলাদেশের ফুটবলের আবহাওয়ায় নতুন বাতাস কেমন উপভোগ করছেন? নাম্বার 1 বিএফএফ পেজের কন্টেন্ট, 2 দৌড়ের স্পন্সর, 3 হুঙ্কারের বাংলাদেশের প্রথম ফুটবল বুট কোম্পানি, ব্র্যাকেটে লিখেছেন আবার প্রবাবলি। অ্যাপার্ট ফ্রম বিএফএফ দ্য আদার 2 sponsors feel free to sponsor us as well. মানে সেখানে দৌড় এবং হুঙ্কার, জার্সি এবং আচ্ছা sponsor বলেন রয়েছে। কি আচ্ছা, নতুন বাতাস আসলে সব দিক থেকে লেগেছে। হামজা চৌধুরী নতুন ফুটবলার বাংলাদেশে আসা, আপনি বিএফএফ এর কাজের কথা বলছেন, এখানে ট্রিমেন্ডাস ভিডিও ওয়ার্ক তারা আমি এখন লাস্ট করছেন। কয়েকটা ভিডিও দেখে মুগ্ধ হয়ে গেছি। স্পেশালি কালকে রাতে একটা দিয়েছে, কালকে রাতেরটা দেখে কালকে আরেকটা দিয়েছে, হ্যাঁ যে টানেল থেকে বেরোতে সরিয়ে শুরু। হ্যাঁ, কালকে রাতেরটা হচ্ছে আমার বরং ওই যে হোটেলের লবি থেকে আর্জেন্টিনার মতো করে বেরোচ্ছে না সবাই, তারপরে জামালকে রাস্তা ক্রস করতেছেন, বাসে উঠতেছেন, ওইটা মানে সোহেল রানারা, ওইটা বেশি আমার কাছে কালকেরটা সবচেয়ে টপ নচ লেগেছে। আর পুরো জিনিসটা আসলে এখন অনেক প্ল্যান ওয়েতে করা হচ্ছে, সে কারণে সবারই জিনিসটা ভালো লাগছে। আর এইটা একটা একটু অ্যাড করি, আর কি করতে হইব একটা লিস্ট দে ফ্রম হিয়ার ইন 10 years। ওটা লম্বা সময় গেছে মাঝখানে, যদি ওটা 2016-র কাহিনী সম্ভবত, প্রায় 10 বছর পরে বিএফএফ এর এই জায়গায় যারা এই যাত্রাটা জানেন তারা আসলে মুগ্ধ হচ্ছেন, তাই না? এই যে পুরনো যাত্রাটাও আসলে একটু মানে কোথা থেকে কোথায় পালাবদলটা আসলে হচ্ছে এখন মাঠের খেলাটা আলটিমেটলি। কারণ ধরেন ওই মানুষজন না লিটারেলি, ইনফ্যাক্ট আমাদের এক কলিগই উপরে খানিকক্ষণ আগে তিনি ওই ভিডিওটা দেখছিলেন, তিনি দেখে নিজে অবাক। তো এখন এই ধরনের কাজ হচ্ছে ফুটবলে। এখন উনি বলতেছে ভাই একটা দুইটা ম্যাচ যদি আপনারা যদি জিতে ফেলতে পারেন না, কিসের ক্রিকেট, বাংলাদেশের ফুটবলার বাংলাদেশ, এটা উনি গেস করেছেন। বলেন কিছু, আপনি অনেক আবেগী হয়ে গেছেন শিওর কথা শুনে। এই গেস কি ঠিক আছে নাকি? এই গেস তো ঠিক নাই। যাই হোক, একটা দুইটা ম্যাচ জিততে হবে কেন? ব্যাপারটা হচ্ছে খেলায় আমাদের না থিংকিং প্রসেস, থট প্রসেস একটু সমস্যা আছে। আমরা খেলা যাই জিততে, জেতাটাই শেষ কথা না। এইখানে ধরেন এই যে আমি বলতেছি আপনাকে পাবলিক ইন্টারেস্টের জায়গাটা, আই গট দ্য পয়েন্ট। সো রেজাল্ট আসলেই সেটা আরো বুম করবে। কিন্তু ব্যাপারটা এরকম ধরতে হবে আমাদেরকে, সবসময় রেজাল্ট দিয়ে বিচার না করে আমাদেরকে প্ল্যানের দিকে তাকাই। আমরা এত বেশি রেজাল্ট ওরিয়েন্টেড সব কিছুতে। এই আজকে একটা হয়েছে, আমরা কালকেই চাই টমেটোর দাম 20 টাকা কমে যাক। আরে ভাই এইভাবে হয় না তো। হ্যাঁ, আমাদের আক্ষেপটা থাকবে, আমারও 20 টাকা বেশিই যায়, আপনার পকেটে যেমন 20 টাকা বেশি যায় টমেটো কিনতে। এখন তো আমি জানি না কি অবস্থা। যাই হোক, আমি বলতে চাচ্ছি যে একটু ধৈর্যও কখনো কখনো ধরতে হয়। প্রসেসটা ঠিক আছে কিনা, ট্রাস্ট দ্য প্রসেস। মানে আই ওয়ান্ট টু ট্রাস্ট দ্য প্রসেসটা ইনসেপশন হয়ে গেল অনেকগুলো। হ্যাঁ যাই। হ্যাঁ আচ্ছা, মোহাম্মদ সাইফুল তার প্রশ্ন, হামজার আসার খবর কি? হামজার আসার খবর আসলে ভাই শেষ করলেন না তো, দৌড়ের স্পন্সর আর হুঙ্কার, আর কি বলবো, মানে হুঙ্কারের ডিয়াটাও ভালো হয়েছে। উনি তো স্টার বেঞ্চ সেল করতে তার বলেন না, তাই না? উনি বলছে তিনটাই পজিটিভ সাইড, মানে কমার্শিয়ালিও হচ্ছে জিনিসগুলোকে এখন ভ্যালু করা হচ্ছে বাংলাদেশের ফুটবলকে, দ্যাটস দ্য প্লাস পয়েন্ট। আমার কিন্তু ডার্ক নেভি ইয়াটা খুব ভালো লাগছে, কোচের কিটটা। হ্যাঁ, ডার্ক নেভিটা ইনফ্যাক্ট প্লেয়ারদের এই মানে মিনিমালিস্টিক ডিজাইনে যে একদম কোনো কিছুই তো নাই। আমার কাছে মিনিমালিস্ট ডিজাইনের প্রতি আমার একটা আলাদা সফট কর্নার আছে। দুনিয়ার সবকিছু সবার ভালো লাগে। আর আমার মনে হচ্ছে ডে বাই ডে ওই জায়গায় আরো নতুন করে দৌড় তো আসলে খুব বেশি সময় পায়নি তারা এই কাজগুলো করার জন্য। সো ওইখানে একটা ভ্যারিয়েশন আসবে। ইনফ্যাক্ট আমি কাপড় ধরে দেখছিলাম কোচিং স্টাফদের যেটা দেওয়া হয়েছে, ওই কাপড়টাও বেশ ভালো। যাক, শুনে ভালো লাগলো। আচ্ছা, যেটা বলছিলাম হামজার আসার খবর কি, মোহাম্মদ সাইফুল তার এই প্রশ্ন। দেখুন, হামজা হচ্ছে 20, পুরো ঘটনাটা যদি আপনি দেখেন যে 20 তারিখ হামজা আসতে চেয়েছিল। তো হামজাকে বলা হয়েছে না, 20 তারিখ ইটস টু লেট। তো যেহেতু প্রথমবার খেলবে দলের সাথে, এবং হচ্ছে হামজা তো প্রথমেই বলেছে তার একটা প্ল্যান হচ্ছে তার হবিগঞ্জে তিনি যাবেন। তো এরপর বিএফএফ এর এখনো কিন্তু টিকিট হয়নি, বাট টিকিট হওয়ার আগে যতটুকু লাস্ট প্রসপেক্টটা সেটা হচ্ছে 18 তারিখ হামজা আসবেন। আসার পর তিনি ডিরেক্ট হবিগঞ্জে একদিন সময় কাটিয়ে তারপর উনি এসে 20 তারিখ ন্যাশনাল টিমের সাথে জয়েন করবে, এবং মনে হয় ন্যাশনাল টিম 21 তারিখ মনে হয়
20 তারিখে চলে যাবে, 20 বা 21 তারিখের মধ্যে তারা ওই সেই জায়গায় চলে যাবে। মানে কাবরেরা বলছেন যে তারা 4টা প্র্যাকটিস সেশন ওখানে করবেন, 21, 22, 23, 24 গুড এনাফ, তাই না? হ্যাঁ, মানে 20 তারিখ গেল বা 21 তারিখ আবার এখানে কিন্তু আপনার হচ্ছে গিয়ে জার্নিটা কিন্তু একটু লম্বা হতে পারে। হ্যাঁ, মানে দুরকম, আপনি ওই ফ্লাইটেই যাবেন, এটাই আপনার কলকাতায় তো খেলা হচ্ছে না, এটা মোটামুটি এটা মোটামুটি হয়ে গেছে, যে সম্ভাবনাটা ছিল সেটাও আলটিমেটলি আর হচ্ছে না। সো কলকাতা থেকে ওই শিলংয়ে কিন্তু ফ্লাইটেই হচ্ছে যেতে হচ্ছে। ওটা কতক্ষণ লাগে দেখছেন? খুব বেশি সময় লাগার কথা না, ফ্লাইটে বেশিক্ষণ লাগার কথা না, কিন্তু ট্রানজিট আছে মনে হয় এখানে, ট্রানজিট একটা বড় ফ্যাক্ট হিসেবে কাজ করবে। তাও সব মিলিয়ে সো দেখা যাবে আপনি 20 তারিখটা পাবেন না, 21, 22, 23, 24 এই 4 দিনে প্র্যাকটিস মূলত কাজে লাগাতে হবে। সো হামজার মেইন প্র্যাকটিসটা আসলে হামজাকে অন্তত এই পার্টে আপনারা বাংলাদেশে প্র্যাকটিস করতে দেখবেন না, বা হামজার প্র্যাকটিস কভার করা হবে না। সেটা হচ্ছে ওই 4 দিন তিনি ইন্ডিয়ায় যে তখন বাংলাদেশ টিমের সাথে কভার আপ করবেন, আর জুনে যখন বাংলাদেশে আসবেন তখন হচ্ছে গিয়ে হামজার প্র্যাকটিস। আচ্ছা, বাংলাদেশে একটু থাকি। হ্যাঁ, মোহাম্মদ তন্ময় Y40, তার প্রশ্ন হচ্ছে ভাই এসএসসি পরীক্ষার্থী, 18 জন মেয়েদেরকে নিয়ে ট্রল করা আপনাদের কি মনে হয়? কেউ কি মেয়েদের ফুটবল দেখে? যারা ফেসবুকে ট্রল করে আন্দাজে ট্রল করে, দেখলেন না তাদের ছাড়া কি অবস্থা? ভাই আরব আমিরাতের সাথে এই দুটা ম্যাচ দিয়ে যে মানে বাংলাদেশের ফুটবল একদম পড়ে গেছে, আমি এই কথাও বলতে রাজি না। আর সেকেন্ড ম্যাচের খবর নেওয়া হয় না, ফার্স্ট ম্যাচে মেয়েরা খুব ভালো খেলছে আমি জানি। সেকেন্ড ম্যাচটা আসলে ফার্স্ট ম্যাচের তুলনায় এতটা স্ট্রংলি তারা ডিল করতে পারেনি, তাও হচ্ছে 3-1 ছিল স্কোর লাইনটা, সেম স্কোর লাইন আর কি, সেম স্কোর লাইন। তবে ফার্স্ট ম্যাচের পারফরমেন্স দুর্দান্ত ছিল, মানে ফার্স্ট ম্যাচটা হারলেও সেটার রিভিউটা অনেক ভালোই আমরা পেয়েছি, যদিও ম্যাচটা কোথাও দেখানো হয় নাই, আর টুকটাক যতটুকু দেখেছি, যতটুকু আমরা কথা শুনেছি সেই জায়গা থেকে মনে হলো। আর এই দুইটা ম্যাচ দিয়ে আপনি কখনোই হচ্ছে গিয়ে এই ফুটবলের এই টিমটাকে যদি আমরা নতুন একটা টিম বলি, নতুন টিমকে আপনি জাজ করতে পারবেন না। এখানের ম্যাক্সিমাম নতুন প্লেয়ার, সময় রয়েছে, আপনার টার্গেট তো হচ্ছে গিয়ে জুন জুলাইয়ের এশিয়ান কাপ বাছাইয়ের আগে তো আপনার এই ছুটির পর সেই 18 জনের মধ্যেও তো হাফ অফ দেম ফিরে আসবে এই দলটার সাথে। হ্যাঁ, আর আরেকটা জিনিস হচ্ছে বাংলাদেশ টিম তো বাংলাদেশ টিম, এই টিমের পক্ষে ভালো করা সম্ভব, সেটা তারা এই 2 ম্যাচে দেখিয়েছে বলেই আমাদের মনে হয়। প্লাস হচ্ছে আমার মনে হয় কাউকে নিয়ে ট্রল করা, আন্দাজে ট্রল করা, ব্যান্টারিং একটা জিনিস, ট্রল করা একটা জিনিস, ট্রল ব্যান্টারিং এটা ফুটবলের অংশ। তবে সেটা কোন জায়গায় থামতে হবে সেটা সমজদার যারা আছেন তারাই আসলে বোঝেন। আর কাণ্ডজ্ঞান যার নাই তাকে নিয়ে আসলে আলোচনা করারও তেমন কিছু নাই। কাণ্ডজ্ঞান পৃথিবীর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস, যেটা আমাদের অনেকের মধ্যেই অনেক সময় থাকে মিসিং। শেখ তাসিন ইসলাম তার প্রশ্ন, স্টার্ট বেঞ্চ সেল, মেসি এন্ড রোনাল্ডো প্লেইং টুগেদার ইন এ সেম টিম, হ্যাঁ, মেসি এন্ড রোনাল্ডো ইন এল ক্লাসিকো অ্যাজ এ কোচ, ঠিক আছে, আর মেসি এন্ড রোনালদো ইন ওয়ার্ল্ড কাপ ফাইনাল। মানে এল ক্লাসিকোতে, হ্যাঁ অ্যাজ এ প্লেয়ারই, আর এল ক্লাসিকোতে কোচ হিসেবে, এল ক্লাসিকোতে কোচ হিসেবে, আর প্লেইং টুগেদার ইন এ সেম টিম। স্টার্ট বেঞ্চ সেল, ও ইয়েস, স্টার্ট বেঞ্চ সেল, স্টার্ট হচ্ছে গিয়ে একসাথে আমি সেম টিমে দেখতে চাই। ওয়ার্ল্ড কাপ ফাইনালে অপোনেন্ট স্টার্ট, এটা আমার বেঞ্চ, যেটা আর সম্ভব না, থিওরিটিক্যালি ইম্পসিবল। মেসি এন্ড রোনালদো ইন এল ক্লাসিকো কোচ, মানে দুইজন, মানে থিওরিটিক্যালি পসিবল, সরি প্র্যাকটিক্যালি ইম্পসিবল। তারপরে হচ্ছে যে এই ব্যাপারটা খুবই রোমান্টিক হবে যদি মেসি আর রোনালদো ডাগ আউটে দাঁড়ায়, এল ক্লাসিকো চলে, যে যার ডাগ আউটে যদি দাঁড়ায়, এটা খুবই রোমান্টিক একটা, কিন্তু এটা হবে না, এটাও হবে না, সো এটাই আমার সেল। রোনালদোকেও কোচ হবে, আর দুজন একসঙ্গে খেলতেছে, এইটা দেখতে পারলে খুব ভালো লাগবে, এইটারে বেঞ্চ করব। তাহলে আপনার সাথে আমার স্টার্টার বেঞ্চটা খালি উল্টা। হ্যাঁ, ঠিক আছে ভাই, শোনেন, শান্তির পথে যে দুজনে একসাথে খেলবে, একটা শান্তি। আপনি একটা ওয়ার্ল্ড কাপ ফাইনাল মেসি আর রোনালদো খেলতেছে, মানে আপনি চিন্তা করতে পারেন যে ওই সময় আবহটা কি দাঁড়াবে, এটা পুরা মানে এটা চিন্তাই করা যায় না। যাই, আমার শেষ প্রশ্ন। হ্যাঁ, আমার শেষ প্রশ্ন হচ্ছে, না শেষ প্রশ্ন না, আমার প্রশ্ন আরো আগেটা আছে। বাডি মার্টের প্রশ্ন, কনসিডারিং দ্য এভলিউশন অফ প্রেসিং, where do you see next major tactical innovation in football and which coach will innovate that? Which coach will innovate that I don't know. আমি এইটার আনসারটা দিচ্ছি না, আমি শুরুতে দেই যে আমার কি মনে হয়। আমার কাছে মনে হয় ফুটবলের 2 স্ট্রাইকার ফেরত আসবে। হ্যাঁ, 4-4-2 এর যে ব্যাপারটা, এটা ফেরত আসার একটা ক্রস রোডে আছে আমার কাছে মনে হয়, এবং 2টা স্ট্রাইকার সিস্টেমটা আস্তে আস্তে ফুটবলে একটু করে প্রবেশ করবে। হয়তো 2000 সালে যেরকম ছিল এরকম না, কিন্তু একটু ভিন্ন আঙ্গিকে মনে হয় এই ট্রেন্ডটা ফেরত আসতে পারে। এইটা আমার ওয়াইল্ড গেস, রিসেন্ট কত বছরের ট্রেড স্টেজ দেখে আমার কাছে এরকম মনে হচ্ছে।
অনেকে মানে রিয়াল মাদ্রিদ 4-4-2 খেলতে চায় এখন, অনেক সিস্টেম। ম্যানচেস্টার সিটি পেপ গার্দিওলা 4-4-2 কয়টা ম্যাচ খেলছেন, লিভারপুলের কিছু শেপে আপনি ওইটা খুঁজে পাবেন। ইটস হ্যাপনিং ব্রো। যদিও অনেকে আমার সঙ্গে দ্বিমত পোষণ করতে পারেন, কিন্তু আমার মনে হয়। যাব পরের প্রশ্ন, বলেন। মোহাম্মদ শাকিম 1432, আপনাদের ফুটবলের একটা ফাইনাল ম্যাচের জন্য স্কোয়াড বাছাই করতে বলা হয়, কোন স্কোয়াড বাছাই করে নেবেন? পেপ গার্দিওলার ভার্সাস জিদানের রিয়াল মাদ্রিদ, স্কালোনির আর্জেন্টিনা। যে কোনো একটা ফাইনাল ম্যাচের জন্য আপনি একটা দল নেবেন, আপনার দল কোনটা হবে? পেপ গার্দিওলার ভার্সাস জিদানের রিয়াল নাকি স্কালোনির আর্জেন্টিনা? আমি পেপ গার্দিওলার বার্সেলোনা। আমার মনে হয় এটা আমাদের জেনারেশনের একটা সবাই মানে মোটামুটি যারা ওই বার্সাকে দেখেছেন, আই থিংক দে নো পেপ গার্দিওলার বার্সেলোনা। ওই টিমটা কি, ওই টিমের ওই টিমের এস্থেটিক কি ছিল? ঠিক আছে, ওই টিম একটা এস্থেটিক টিম ছিল। ওই টিমের কি সাচ এ টিম, মানে আমার দেখা ফুটবলের বেস্ট টিম, মানে যতটুকু দেখছি। মানে ফুটবল লাভার যারা, তারা সবাই ওই টিমটাকে আপনি ভালোবাসতে বাধ্য। অ্যাজ এ ইন্ডিভিজুয়াল প্লেয়ার আপনি ওই বার্সা রিয়াল মাদ্রিদ ওইসব টক্করে না যে জিনিসটা পয়েন্ট আউট করেন, দেখবেন ওইটাই হচ্ছে কি বেস্ট বলবেন। মানে দল কানা যদি আপনি হয়ে থাকেন, দল কানাটাকে একটু সরিয়ে যদি রাখতে পারেন, আর যদি না রাখতে পারেন তাতেও দোষ নাই, দল কানা হওয়ার ভিতরে কোনো দোষের কিছু নাই অবশ্য। শেষ নাকি ভাই? শেষ প্রশ্ন, সাজ্জাদ চৌধুরী, হ্যাঁ, স্টার্ট বেঞ্চ সেল খাবার দাবার। হ্যাঁ 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 ভাই, ইফতার কতক্ষণ আছে স্যার? 4 ঘন্টা আছে না? 4 ঘন্টা আছে, লেস দ্যান 4 আওয়ার্স। আচ্ছা, হালিম ফিরনি শরবতে মোহাব্বত, দেখছেন তখন ইফতার তো হয়ে গেছে। হালিম ফিরনি শরবতে মোহাব্বত, স্টার্ট বেঞ্চ সেল। হালিম ফিরনি ভাই, ফিরনি। হ্যাঁ, আচ্ছা ফিরনি কি বাংলা শব্দ? কেন ফিরনি তো আপনার বাংলা শব্দ না, ফিরনি শব্দ এরকম কিছু, অন্য কিছু, একটা পারস্য মানুষ। হ্যাঁ ঠিক আছে, কি বলবো? ফিরনি হালিম শরবতে মোহাব্বত, ভাই হালিম স্টার্ট, এটা নিয়ে কোনো ডাউট নাই। ফিরনি বেঞ্চ শরবতে মোহাব্বত, আমি জীবনে খাইও নাই, জানি না শরবতে মোহাম্মদ মনে হবে কোনো একটা কিছু। ওই যে আমি জানি তো, যে দুধ তরমুজ একসাথে করে আইস টাইস দিয়ে হচ্ছে না ভাই, তাহলে ওইটা না, ঠিক আছে, ওটা সেল। হ্যাঁ, হালিম স্টার্ট ভাই হালিমের মতো, হালিম হচ্ছে হালিম, ঠিক আছে, হালিম হচ্ছে হালিম। চলেন মামা হালিম চলে যাই না এখন তো। আচ্ছা, মামা হালিম কি আমাদেরকে স্পন্সর করতে পারে? মামা হালিম করতে পারে, কিন্তু মামা হালিমের নিজেরই অবস্থা এখন খারাপ, আগে সেই দিন আর নাই। আপনি দেখছেন মামা হালিম প্রেজেন্ট, বরঞ্চ ফুটবল, মনে করেন থাক, সেটা আমি না বলি। কি হ্যাঁ, নেক্সট, শেষ তো, ডান। সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের জন্য। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.